রেসপন্সের পর যে সেকশনটা আমরা পড়বো সেটা হচ্ছে হিউমারাল ইমিউনো রেসপন্স। সেলুলার ইমিউনো রেসপন্সে আমরা কি দেখেছি যে যখন কোনো একটা প্যাথোজেন বা অ্যান্টিজেন বা ফরেন পার্টিকেল যাই বল সেটা একটা সেলকে অ্যাটাক করছে, সেই সেলটা কীভাবে তার প্রেজেন্সে রিয়্যাক্ট করছে, তাই তো? কী করছে না, সেলটা তার এগেনস্টে টি সেলকে অ্যাক্টিভ করছে, দিয়ে সেই টি সেলটা সেখানে যাচ্ছে, দিয়ে তার সঙ্গে গিয়ে কী করছে না, তার সঙ্গে গিয়ে ফাইট করছে বলতে একটা সার্টেন গ্রুপ অফ এনজাইমস রিলিজ করছে, দিয়ে সেটাকে কী করে দিচ্ছে না, ডেস্ট্রয় করে দিচ্ছে বা টার্মিনেট করে দিচ্ছে। পড়েছিলাম। তো আজকে পড়বো যদি এই অ্যাটাকটা আমার সেলে না হয়ে লিকুইড বা সল্ট মিডিয়ামে হয়, তখন আমাদের বডি কী করে রিয়াক্ট করবে। যদি সল্ট মিডিয়াম বা লিকুইড মিডিয়াম মানে প্লাজমা, ব্লাডের প্লাজমার মধ্যে যদি অ্যাটাক হয় তখন কি হবে। দেখ, এতক্ষণ ছিল একটা সেলে অ্যাটাক হচ্ছিল, সেলের মধ্যে ব্যাকটেরিয়াটা ঢুকছিল বা প্যাথোজেনটা ঢুকছিল বা অ্যান্টিজেনটা ঢুকছিল, অ্যান্টিজেনটাকে সেল ট্র্যাপ করে রাখছিল, অ্যান্টিজেনটা এদিক ওদিক কোথাও যাচ্ছিল না, দিয়ে সেল ওখানে এসে রিয়াক্ট করছিল একে, ঠিক আছে? কিন্তু এইবার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কি, যে এইবার তো সে সেলের মধ্যে এক জায়গায় বসে নেই, প্যাথোজেন বা ব্যাকটেরিয়াটা তো ঘুরে বেড়াচ্ছে ব্লাডের মধ্যে। তাহলে সবার আগে এবার কি অ্যান্টিবডিও কি তার পেছনে পেছনে দৌড়াবে? ওটার তো কোনো লজিক নেই। তো অ্যান্টিবডি কী করে, অ্যান্টিবডি বলছি কেন, আমাদের বডি কী করে সেটাকে আগে নিউট্রালাইজ করে বলতে সেটাকে ধরে আগে এক জায়গায় স্টেবল কন্ডিশনে আনে, ঠিক আছে? তো স্টেবল কন্ডিশনে আনার কাজটা করে হচ্ছে APC or অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ব্যাপারটা বুঝতে কীরকমভাবে পারবি, যে কোর্টে জাজ থাকে, এবার জাজ কি যখন যেখানে খুন হয় সেখানে খুনির পেছনে পেছনে দৌড়ে বিচার দেয়, আগে পুলিশ তাকে ধরে এনে নিউট্রালাইজ করে তারপরে জাজ সেটার ডিসিশন নেয়। সেরকম এখানে পুলিশের কাজটা করছে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এবার এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের নর্মাল সিভিলিয়ান হওয়ার পাশাপাশি আরেকটা পাওয়ার থাকে। যেমন পুলিশ হচ্ছে নর্মাল একজন হিউম্যান বিইং, আমরা যেমন, কিন্তু তার পাশাপাশি তার কাছে একটা এক্সট্রা পাওয়ার আছে। সেরকমই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আমাদের বডির নর্মাল সেল, কিন্তু বডির নর্মাল সেল হওয়ার পাশাপাশি তার কাছে একটা এক্সট্রা পাওয়ার দেওয়া আছে। সেই পাওয়ারটা কি, এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের ক্ষেত্রে MHC1 তো থাকবেই, এদের ক্ষেত্রে MHC1-এর সঙ্গে আরেকটাও ফ্যাক্টর থাকে বা এরকম আরেকটা ফ্ল্যাগ লাইক স্ট্রাকচার থাকে, দ্যাট ইজ কল MHC2। এর ক্ষেত্রে ছিল MHC1, এর ক্ষেত্রে MHC1 আর 2 দুটোই থাকবে, ঠিক আছে? যেমন তোরা সবাই স্কুলে পড়িস, তোরা সবাই ক্লাসের স্টুডেন্ট, কিন্তু তোদেরই মধ্যে দুজন হচ্ছে ক্লাসের মনিটর, তাদের কাছে একটা এক্সট্রা পাওয়ার আছে, দ্যাট ইজ MHC, ঠিক আছে? তো এই MHC2 থাকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের। তো এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মেনলি কারা হয়? ডেনড্রাইটিক সেলরা হয়। আর কারা হয়? ম্যাক্রোফাজ হয়। আর কারা হয়? বি সেলস হয়। মেনলি আমাদের বডিতে এই বি সেলরাই এই রোলটা করে। লাইক এটা একটা বি সেল ধরে। তো সবার প্রথমে এই বি সেলটা কী করে, যেখানে অ্যান্টিজেনটা আছে সেখানে যায় এবং অ্যান্টিজেনটাকে এইটা ধর অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনটাকে ও কী করবে না, এই অ্যান্টিজেনটাকে ও নিজের ভেতরে নিয়ে নেবে, ঠিক আছে? তো ওর ভেতরে নেওয়ার পরে ও কী করছে, অ্যান্টিজেনটাকে কাটবে, ছোটো করে অ্যান্টিজেনের ডিএনএটাকে ক্লিপ করবে, দিয়ে ওর MHC2 দিয়ে শো করবে। আগের জনের সঙ্গে ডিফারেন্স কি, আগের জনকে সেলের ওপরে ডাইরেক্ট গিয়ে একটা অ্যান্টিজেন অ্যাটাক করছিল, যে সেই সেলের অ্যান্টিজেনের কিছুটা ডিএনএ MHC1 দিয়ে সেই সেলটা শো করছিল বডিকে, যে দেখো আই এম অ্যাটাকড বাই দিস কাইন্ড অফ ডিএনএ। এখানে কি করছে, APC সেল খুঁজে খুঁজে বার করছে কোথায় প্যাথোজেন বা অ্যান্টিজেনটা আছে, অ্যান্টিজেনটাকে ধরছে, অ্যান্টিজেনটাকে কাটছে বা ক্লিভ করছে, ক্লিভ করে অ্যান্টিজেনের একটা ছোট্ট সিকোয়েন্স বডিতে MHC2 দিয়ে কাকে দেখাচ্ছে না, বডিকে দেখাচ্ছে যে দেখো আই এম অ্যাটাকড বাই দিস কাইন্ড অফ, আর বলছে যে দিস ইজ দ্য ব্যাকটেরিয়া দ্যাট উই আর লুকিং ফর। যেই এই সিগন্যালটা MHC2 দিয়ে যায়, আমাদের বডিতে যে সেলটা অ্যাক্টিভ হয় তার নাম হচ্ছে TH সেল, ঠিক আছে? দেখ হিউমারালেও কিন্তু টি সেল ঢুকে গেল, TH সেল। তো TH সেল এসে বাইন্ড করে কোথায় না, TH সেল এসে বাইন্ড করে
টিএইচ সেল এসে বাইন্ড করে হচ্ছে এই সেলটার পাশেই। কারণ এমএইচসি 1 দিয়ে পাঠালে সিগন্যাল কে আসছিল, টিসি সেল। এমএইচসি 2 দিয়ে পাঠালে সিগন্যাল কে আসছে না, টিএইচ সেল। সব সেলে এমএইচসি দুটো থাকবে। যারা এনটিসি সেল তাদের ক্ষেত্রে থাকে, যারা এই অ্যান্টিজেনটাকে ধরার কাজ করে। সবাই কি আর মনিটর হয় 2-3 জন সেরকম? এপিসি সেল সবাই হয়, বডির কিছু স্পেশাল সেলকে এপিসি পাওয়ারটা দেয়, যারা এপিসির কাজটা করে। তো টিএইচ সেল আসে দিয়ে এমএইচসি 2 এর সাথে বাইন্ড করে। আবার কেমিক্যাল ক্রসটক হচ্ছে, ও কিছু কেমিক্যাল রিলিজ করে জিজ্ঞাসা করছে কি সমস্যা, এই কিছু কেমিক্যাল রিলিজ করে তার আনসার দিচ্ছে, সে কেমিক্যাল ক্রসটক। হলো। এই কেমিক্যাল ক্রসটকের রেজাল্টে কি হচ্ছে না, টিএইচ সেল পুরো জিনিসটাকে কি করছে না, বুঝে নিচ্ছে যে সেলটার মধ্যে কি সমস্যা হয়েছে এবং যে ডিএনএটা মানে আছে প্যাথোজেনিক ডিএনএ বা অ্যান্টিজেনিক ডিএনএটা, সেটা স্ট্রাকচার কেমন। এইবার টিএইচ সেল টোটাল জিনিসটা বুঝে, টিএইচ সেল কিন্তু নিজে কিচ্ছু করে না, ও শুধু হেল্প করে। টিএইচ সেল এই যে বি সেলটা আছে, এই বি সেলটাকে স্টিমুলেট করছে। স্টিমুলেট করছে বলতে টিএইচ সেল পুরো ঘটনাটা দেখে, পুরো জিনিসটা শোনে, কি কি হয়েছে দেখে, প্যাথোজেনের ডিএনএ কাইন্ডটা দেখে, দিয়ে ও এটি বি সেল মানে যে এপিসি সেলটা ছিল সেই এপিসি সেলটাকে অ্যাক্টিভ ফর্মে পাঠিয়ে দিচ্ছে। অ্যাক্টিভ ফর্মে মানে এই বি সেলটা অ্যাক্টিভ হয়ে যায়, আর বি সেল যখন অ্যাক্টিভ হয়ে যায় বি সেলটা প্রলিফারেট করতে শুরু করে। বি সেল মানে এই বি সেলটা ভেঙে আরও একটা গ্রুপ অফ সেল তৈরি, ঠিক আছে? সেই সেলগুলোর নাম কি, একটার নাম হচ্ছে প্লাজমা বি সেল, আর একটার নাম হচ্ছে মেমোরি বি সেল। কি হচ্ছে না, আবার বলছি, টিএইচ একে অ্যাক্টিভ করে দিচ্ছে, এই সেলটা যখন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এ প্লাজমা বি সেল তৈরি করছে আর মেমোরি বি সেল তৈরি করছে। প্লাজমা বি সেল যদি আমি দেখি, প্লাজমা বি সেলের মধ্যে থাকে প্রচুর অ্যান্টিবডি, বলো। এই অ্যান্টিবডিগুলো প্লাজমা সেলের মধ্যে থাকে। এবার কি হয়, প্রচুর প্লাজমা সেল যখন তৈরি হচ্ছে তার মধ্যে আরও অনেক অনেক অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এবার কী হবে, এই প্লাজমা সেলগুলো রাপচার করে অ্যান্টিবডিগুলো বেরিয়ে আসবে। অ্যান্টিবডিগুলো বেরিয়ে আর কিছুই নয়, এই যে সেলটা আছে সেই সেলের চারিদিকে গিয়ে বাইন্ড করবে। বলো। তো এই অ্যান্টিবডিগুলো যখন সেলের চারিদিকে গিয়ে বাইন্ড করে যাবে তখন সেলটা কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। আমার অ্যাকচুয়াল টার্গেট ছিল যে নিউট্রালাইজ করা ব্যাকটেরিয়াটাকে বা প্যাথোজেনটাকে। এই জিনিসটা যখন ভারী হয়ে যাবে এটা কি হবে, এটা কি আর ব্লাড ফ্লো দিয়ে বয়ে যেতে পারবে? পারবে না, এটা সেডিমেন্টেড হয়ে যাবে নিচে। এবার এপিসির গায়ে লেগে থাকা আমাদের এপিসির গায়ে লেগে থাকা অ্যান্টিবডি মানে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা, এটা আমাদের কাছে ম্যাক্রোফাজের কাছে একদম উপাদেয় বিরিয়ানি খাবারের মতো। ম্যাক্রোফাজ যেই দেখে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স এরকম তৈরি হয়েছে, ম্যাক্রোফাজ পাগলের মতো ছুটে আসে, গিয়ে একে ফ্যাগোসাইটিক রিয়াকশনের মাধ্যমে গিলে নেয় পুরো ব্যাপারটাকে, যে ওটাকে ভেতরে চপ করে নেয়, হজম করে নেয় সব টোটালটাকে। অ্যান্টিবডির কাজ হচ্ছে ওটাকে ভারী করে বসিয়ে দেওয়া, বাকি কাজ ম্যাক্রোফাজ আসবে, ওটাকে গিলে নেবে, দিয়ে ওটাকে চপ করে দেবে, রেসিডিউ যা পড়ে থাকবে সেলের বাইরে বের করে দেবে। এই হচ্ছে ম্যাক্রোফাজ। এইভাবে কাজ করে আমাদের হিউম্যান ইমিউন সিস্টেম। তাহলে টিসি সেল দিয়ে শুরু হচ্ছে আমাদের সেলুলার ইমিউন সিস্টেম, আর টিএইচ দিয়ে শুরু হচ্ছে হিউম্যান ইমিউন সিস্টেম। মনে রাখার সহজ উপায় বলে দিই, টিসি ফর সেলুলার মনে রাখতে পারিস, টিএইচ ফর হিউম্যান মনে রাখতে পারিস, ঠিক আছে? বাট এটা কিন্তু টিসি ফর টি সেলুলার নয়, কিন্তু টি সাইটোটক্সিক, আর টিএইচ ফর টি হেল্পার। একটা জিনিস লক্ষ্য কর, যে সেলুলার ইমিউন রেসপন্স হোক কিংবা হিউম্যান ইমিউন রেসপন্স, দুটোতে একটা জিনিস কিন্তু কমন, সেটা হচ্ছে টিএইচ। টিসিও একা কাজ করতে পারে না, টিএইচকে দরকার পজিটিভ নেগেটিভ সিগন্যালের জন্য, আর এপিসি সেল তো একা পারবেই না, সেখানেও টিএইচকে দরকার। তাহলে টিএইচ ছাড়া সবই অন্ধকার। টিএইচের কাজটা হচ্ছে মোরাললেস কিসের মতো না, একটা ওয়াল মানে হচ্ছে এই সেলুলার ইমিউন রেসপন্স আর হিউম্যান ইমিউন রেসপন্স দুটো যেখানে গিয়ে যোগ হয়েছে, দুটোকেই একসাথে কন্ট্রোল করা।
ঠিক আছে? এই জন্য টিএইচ সেল আমাদের বডিতে থাকা লিম্ফোসাইটদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট লিম্ফোসাইট হচ্ছে টিএইচটা। তাহলে আমরা দুটো ইম্পর্টেন্ট টাইপস অফ ইমিউন সিস্টেমের বললাম, একটা সেলুলার, একটা হিউম্যান। এইবার হচ্ছে কিছু রোগে আসি, যেমন আমার প্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে এইচআইভিতে আসি। এইচআইভির কথা তোরা সবাই শুনেছিস। আর কতবার? আচ্ছা, এইচআইভি ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ভাইরাস। ঠিক আছে, এটা একটা রেট্রো ভাইরাস বা আরএনএ ভাইরাস। এর জেনেটিক মেটেরিয়াল আরএনএ। তো যার জেনেটিক মেটেরিয়াল আরএনএ থাকে তাকে আমাদের বডি কাবু করতে পারে না, কারণ আরএনএ জেনেটিক মেটেরিয়াল আমাদের বডি মেনে নেয়নি এখনো। যে আরএনএও আমাদের পক্ষে হার্মফুল হতে পারে, সেটা আমাদের বডি স্ক্রিন করতে পারে না। তো এইচআইভি ভাইরাসের আমাদের বডিতে ঢোকা খুব ইজি, যেহেতু ওকে বডি থ্রেটই ভাবে না, আরএনএ জেনেটিক মেটেরিয়ালওয়ালা ভাইরাস। তো আর যে এইচআইভি কোনো না কোনো কারণে, সেটা সেক্সুয়াল ট্রান্সফিউশন হোক বা সে ব্লাড ট্রান্সফিউশন হোক, যেভাবে হোক তোর বডিতে এইচআইভি ভাইরাস ঢুকলো। ঠিক আছে, তো এইচআইভি ভাইরাসের মেন টার্গেট থাকে ওই টিএইচ সেল। একবার যদি তো টিএইচ পপুলেশনকে উড়িয়ে দেওয়া যায়, তো না কাজ করবে সেলুলার ইমিউন সিস্টেম, না কাজ করবে হিউম্যান ইমিউন সিস্টেম, কারণ টিএইচ ছাড়া সবটাই অন্ধকার। তো এইচআইভি ভাইরাস আমাদের বডিতে ঢুকেই প্রলিফারেশনের জন্য বেছে নেয় হচ্ছে টিএইচ সেল। তো ধর এইচআইভি ভাইরাস গেল, দিয়ে অ্যাটাক করলো কাকে না, টিএইচ সেলকে অ্যাটাক করলো। তো এইচআইভি ভাইরাসের মধ্যে আগেই বলে দিয়েছি আরএনএ আছে, তো আরএনএ নিয়ে সে সেলের মধ্যে ঢুকলো। যেই সেলের মধ্যে সে ঢুকলো, সেলের মধ্যে যখন ঢুকেছে সেলও পাত্তা দিচ্ছে না, আরএনএ কি করবে এইবার এইচআইভি ভাইরাসের মধ্যে একটা স্পেশাল প্রপার্টি থাকে, দ্যাট ইজ কল্ড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। এতক্ষণ তো জেনেটিক মেটেরিয়াল আরএনএ ছিল, সেল পাত্তাই দিচ্ছে না, বলছে তুই আমার কি তীর মারবি, যে এই জিনিসটা কনভার্টেড হয়ে যাচ্ছে এবার ডিএনএ ইন প্রেজেন্স অফ দিস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। যেই জেনেটিক মেটেরিয়াল ডিএনএ হলো, বডির তো একদম মাথায় হাত, বলছে এ কি করে হয়, তখন তো বডি হাইপার অ্যাক্টিভ হয়ে পড়লো। মানে টিএইচ সেল যে অ্যাটাক হয়েছে, সে তখন MHC1 এর মাধ্যমে বলছে দেখো ভাই, আমাকে এরকম একটা দেখতে ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে বা ভাইরাস অ্যাটাক করেছে বা ডিএনএ অ্যাটাক করেছে, হেল্প। তো এটা কি, এটা সেলে অ্যাটাক হয়েছে, তাহলে কে আসবে? টিসি সেল আসবে। তো টিসি সেল বলছে আমি এসে গেছি, চিন্তা করো না। কিন্তু টিসি যখন এসে বাইন্ড করছে, ও দেখে যে এ ডিএনএ দেখাচ্ছে একরকম, ভেতরে ডিএনএ অলরেডি তখন স্ট্রাকচার চেঞ্জ করে এরকম হয়ে গেছে। এই টিসি বলছে এইবার কি হবে, এই টিসি তখন ফিরে যাচ্ছে, আবার একটা নতুন টিসি আসছে যাকে এরকম দেখতে। ততক্ষণে দেখছে জেনেটিক মেটেরিয়াল চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে। আরে ভাই, এ আবার যাচ্ছে, আবার একটা নতুন টিসি আসছে, ততক্ষণে দেখছে জেনেটিক মেটেরিয়াল আবার চেঞ্জ হয়ে এরকম। তো এইচআইভি ভাইরাস নিজের ডিএনএ এর একটা নিউক্লিওটাইডও যদি এদিক ওদিক করে দেয়, তাহলে তো পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। তো নিজেকে প্রতি মুহূর্তে স্ট্রাকচার চেঞ্জ করে এইচআইভি ভাইরাস। ঠিক আছে, এইচআইভি ভাইরাসের ডিএনএ তো বডি ঠাউরি করতে পারে না, কি করবে? টিসি বারবারই আসছে, টিসি মাইন্ডই করতে পারছে না। টিসি মাইন্ড করে কি করবে, কারণ তো ভাইরাসের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। আর ভাইরাসের একটা প্রপার্টি যে ভাইরাস নিজেকে একটা স্ট্রাকচার মিউটেট করতে পারে, এটা তো প্রপার্টি ভাইরাসের। তো এরকমভাবে প্রতি মুহূর্তে যখন ভাইরাস এরকমভাবে প্রপার্টিটা চেঞ্জ করছে, ইমিউনিটি ব্রেকডাউন হচ্ছে না, সেলুলার ইমিউনিটি ফর্মেশনই হচ্ছে না, টিসি সেল বা টিকে সেল এসব কিছুই তৈরি হচ্ছে না, তাহলে পুরো একদম পুরো খাটনি বরবাদ। আর এদিকে কি, ও তো টিএইচ সেলের মধ্যে মহানন্দে রিপ্রোডাকশন করে যাচ্ছে, দিয়ে এইটা থেকে 100টা এইচআইভি ভাইরাস তৈরি হলো, ওই 100টা আবার 100টা টিএইচ সেলকে অ্যাটাক করলো, ওখান থেকে আরো 1000 হলো, ওরাই ওই 1000 আরো 1000টা টিএইচ সেলকে অ্যাটাক করলো। এইভাবে টিএইচ পপুলেশন তোর কমছে। টিএইচ সেলের কাউন্ট যখন একবারে নেমে যাবে, তখন তোর এই রোগের ফলে কিন্তু কেউ মরে না, জানিস তো, এইচআইভির কোনো সিমটমস নেই। এবার টিএইচ সেল হয়ে গেছে তোর ডাউন, ধর তোর টিএইচ সেল ছিল 10 লাখ, হয়ে গেছে 100টা, তাহলে তোর কি খারাপ অবস্থা তুই বুঝতে পারছিস। এবার তোর ডায়রিয়া তো অনেক পরে, এবার তোর রাতে একটু বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগলো, ঠান্ডা লাগলো যে তোর বডি যে তোর আবার আগের পজিশনে ফিরে আসবে, কিন্তু তোর তো বডিতে কিছুই নেই। তো সিম্পল জ্বর হলো, নর্মাল ইনফ্লুয়েঞ্জা, তাই খতম।
কারণ তোর টিএইচ সেল নেই, ইমিউনিটি তৈরি হয় না। তাহলে ইমিউনিটি তৈরি না হলে তুই বাঁচবি কি করে? করোনা ভাইরাস তো এক প্রকার আরএনএ ভাইরাস। আরে কি হবে কি হবে? হচ্ছে তো, করোনা তো নিজের স্ট্রেন চেঞ্জ করছে, যার জন্যই তো করোনা হলেও তাহলে চিনিস নাকি? আরে হ্যাঁ এখন ভিডিও বন্ধই ছিল। হিউমোরাল আর সেলুলার ইমিউনো রেসপন্সের পাশাপাশি আমাদের বডিতে আরেকটা সিস্টেম কাজ করে, সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেমের কাজ কি? এই কমপ্লিমেন্ট সিস্টেম আমাদের বডিতে একটা কি তৈরি করে না, একটা জাস্ট যে মুহূর্তে ব্যাকটেরিয়া বা ভাইরাসটা ঢুকছে তার এগেনস্টে একটা ইমিউনিটি তৈরি করে। এই রকমভাবে ইমিউনিটি তৈরি করতে প্রচুর সময় লাগে, যেটার কথা বলছিলাম এটা, মানে সেকেন্ডারি ইমিউন রেসপন্স, প্রাইমারি এই সেলুলার আর হিউমোরাল ইমিউন রেসপন্স, সময় টাইম কনজিউমিং। কিন্তু কমপ্লিমেন্ট সিস্টেম একটা পিকচার পারফেক্ট প্রসেস। ঠিক আছে, কী করে হয়? ধর একটা সেলটা অ্যাফেক্টেড, ঠিক আছে, MSC 1 দিয়ে দেখাচ্ছে বা 2 দিয়ে দেখাচ্ছে, যা দিয়ে দেখাচ্ছে। তো আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমে C1 থেকে শুরু করে C9 অবধি 9টা মলিকিউল আছে, মানে C1, C2, C3, C4, C5, C6, C7, প্রত্যেকটা কি নাম আছে না সিওন C8, বলে? এই যে এই নাম, আর C9, C ফর কমপ্লিমেন্ট, এরকম 9টা প্রোটিন আছে। ঠিক আছে, তো যেই মুহূর্তে কোনো একটা সেল অ্যাটাক্ট হয়, সেই 9টা প্রোটিন সেই জায়গায় চলে যায়। ঠিক আছে, সবার প্রথমে এসে বাইন্ড করে কে? সবার প্রথমে এসে বাইন্ড করে C1। ঠিক আছে, এবার যেই মানে ডিজিজড সেলের কাছে তারা আসে, তারা দুটো সেলে ভেঙে যায়, ছোটো ছোটো সাব ইউনিটে ভেঙে যায়, প্রত্যেকে A আর B সাব ইউনিটেই ভাঙে। বুঝলেন? আর সবার ক্ষেত্রে A সাব ইউনিটটা সেলে থেকে বেরিয়ে যায় আর B সাব ইউনিটটা বাইন্ড করে। মানে সবার প্রথমে যখন সেলটা ডিজিজড হলো, এখানে সবার প্রথমে আসলো C1 প্রোটিন, C1টা ভাঙলো C1A আর C1Bতে। এবার এই C1Bটা সেলের ওপরে গিয়ে বাইন্ড করলো, C1Aটা সেল থেকে বেরিয়ে গেল, কোথায় যায় বেরিয়ে? রিসাইকেল হয়ে যায়, আবার বসে থাকে, আবার এখান থেকে যখন কাজ হয়ে যাবে তখন ফিরে যাবে। C1Bটা বাইন্ড করবে, C1B বাইন্ড করার পরে এখান থেকে আসে C2। C2রই শুধু একমাত্র ব্যতিক্রম কি বা এক্সেপশন কি? C2র A সাব ইউনিটটা বাইন্ড করে। তাহলে এটা কি বললাম? এটা হচ্ছে C1B। আবার C2টা যখন আসছে, C2র কিন্তু C2A ইউনিটটা গিয়ে বাইন্ড করে, C2A। ঠিক আছে, এই C1B আর C2A একসাথে বাইন্ড করার পরে C3কে ডাকে। C3র ক্ষেত্রেও তাই, শুধু B ইউনিটটা গিয়ে বাইন্ড করবে, হচ্ছে C3B। এরা তিনজন মিলে C4কে ডাকে, C4ও এসে বাইন্ড করে তার B সাব ইউনিট নিয়ে, C4B। এরা চারজন মিলে C5কে ডাকে, C5 এসে C5 এসে এখানে বাইন্ড করে, C5B। তাহলে C1B, C2A, C3B, C4B আর C5B, এই পাঁচজন মিলে ডাকে হচ্ছে C6, যে C6 এখানে এসে C6 এর B সাব ইউনিট। এইবার এই ছজন যখন এসে বসলো, C1, C2, C3, C4, C5, C6, এই ছজন মিলে C7, C8 আর C9কে একসঙ্গে ডাকে। এই তিনটের কোনো ভাগ নেই, এই তিনটে একসঙ্গে থাকে এবং এদের বলা হয় MAC অর মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। যখনই C1 থেকে C6 অবধি বাইন্ডিং হয়ে যায় সেলের ওপর, C1B, C2A, C3B, C4B, C5B, C6B, তারা ডেকে নিচ্ছে কাকে না? তারা ডেকে নিচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স আর ম্যাককে। ম্যাকের স্ট্রাকচারটা দেখতে হচ্ছে এরকম। এরকম ড্রিল মেশিনের, এরা সবাই মিলে ম্যাককে এনে এখানে বসিয়ে দিল।
ম্যাকের বাইন্ডিং যেই পারফেক্টলি হয়ে যাচ্ছে জয়েনিং, ম্যাক কি করে টার্ন করতে শুরু করে। ম্যাক যেই টার্ন করবে সেলটা যাবে ফেটে, সেল ফেটে গেলে সেলের মধ্যে থেকে সাইটোপ্লাজম যাবে বেরিয়ে, সেলের সাইটোপ্লাজম বেরিয়ে গেল মানে সেলটা মরে গেল। এইভাবে কাজ করে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম, যেটা তৈরি হয়েছে 9টা প্রোটিন সাব ইউনিট দিয়ে। প্রত্যেকটা প্রোটিন ইন্ডিভিজুয়াল এ অ্যান্ড বি সাব ইউনিটে ভাঙে, প্রত্যেকের বি সাব ইউনিটগুলো কমপ্লেক্সে বাইন্ড করে, আর এই সাব ইউনিটগুলো বেরিয়ে যায়। এক্সেপশন শুধু C2, C1 থেকে C6 অব্দি বাইন্ড হওয়ার পরে তারা 7, 8, 9কে মিলে যে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স থাকে সেটাকে ডাকে। মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স মেমব্রেনের ওপরে গিয়ে বাইন্ড করে, কমপ্লেক্সের বাইন্ডিং কমপ্লিট হওয়ার পরে যেই সিগন্যাল পায় ওই কমপ্লেক্সটা তখন সেটা রাউন্ডে ঘুরতে থাকে, দিয়ে এটা সেলটাকে রাপচার করে দেয়। রাপচার করলে সেলের মধ্যেকার সেলুলার কন্টেন্ট বাইরে চলে আসে, সেলটা মরে যায়।